নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে ওরা গাড়িতে বসলো, সাক্ষ্য আর ঝিল। তো ঝিলকে জিজ্ঞেস করছে যে তুমি কিছু খেয়েছো? তো ঝিল বলছে যে হ্যাঁ, আমি সকালে দুধ বিস্কুট খেয়েছি। তো বলছে যে আহ, অনেকক্ষণ গ্যাপ থাকলে খালি দুধ বিস্কুটে কিছু হবে না, তোমাকে পুষ্টিকর খাবার খেতে হবে। তো এখন তো তোমার শরীর অনেক দুর্বল। তো বলছে যে এইবারে দুধ বিস্কুট খাওয়ার পরে 12টার সময় তো আর ভাত খেতে পারতাম না। তো বলছে না, তো মাঝখানে তুমি ফল টল খেতে, আর তোমার খিদে লেগে যাবে, অতক্ষণ বিকেল হয়ে যাবে তো আসতে। ঝিল বললো যে না, আমার খিদে পায় না। বলছে খিদে না পেলেও তোমাকে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য তোমাকে খেতে হবে। তো বলছে সে আর কি করা যাবে, রাস্তায় তো আর খাবার পাওয়া যাবে না। তখন বলছে কেন রাস্তায় কেন খাবার পাওয়া যাবে না? রাস্তায় খাবার, তুমি কি ভাবছো রাস্তায় খাবার পাওয়া যায় না? বলছে ঠিক আছে, আমরা যখন ফিরবো তোকে রাস্তায় কোথাও কিছু খাবো। তখন বলছে না, আমি খেতে চাই না, আমি বাড়ি গিয়েই ভাত খাবো। তখন বলছে যে না না, রাস্তায় অতক্ষণ গ্যাপ দেওয়া ঠিক হবে না। তখন বলছে যে উম, আমাকে তুমি কি হ্যাংলা মনে করো নাকি? যে তখন বলছে না, হ্যাংলা না, আমি তোমাকে মনে করো ট্রিট দিচ্ছি। তখন বলছে কিসের জন্যে? বলছে এই যে আমাদের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, আমার আমি মুক্তি, আমাদের মুক্তি হয়ে যাচ্ছে, সেই জন্যে তোমাকে আমি সে খাওয়াচ্ছি, সেই আনন্দে। বলছে ও আচ্ছা। তখন বলছে সে আমি একাই মুক্তি থোড়াই পাচ্ছি, ঝিল তুমিও তো মুক্তি পাচ্ছ। তো বলছে হ্যাঁ, আমিও মুক্তি পাচ্ছি, তা পাচ্ছি। তখন বলছে যে উম, তোমার বয়ফ্রেন্ড কোথায় থাকে? তাকে কি আমি দেখেছি? বলছে হ্যাঁ, দেখতেও পারো, হয়তো দেখেছো। বলছে কোথায় থাকো? বলছে বস্তিতেই থাকে। বলছে সেই বিয়েই যখন করছো তখন বস্তির ছেলেকেই করছো? তো বলছে বস্তির ছেলের মধ্যে মনুষ্যত্ব আছে, যেটা বড় লোকের ছেলেদের মধ্যে থাকে না। বস্তির ছেলে বলেই খারাপ হবে তার কোনো মানে নেই। তখন বলছে তুমি কটা বড় লোকের ছেলেকে দেখেছো যে তুমি এমনি বলছো? তখন বলছে আমার কথা ছাড়ো, আমি জটাই দেখেছি। এটা আমি বুঝে গেছি, বড়লোকের ছেলেরা খুব স্বার্থপর হয়। বলছে হ্যাঁ, সেই জন্যেই তো তোমার ট্রিটমেন্টটা এত ভালো করে হলো। তখন ঝিল বলছে যে সে তো তুমি নিজের স্বার্থে ট্রিটমেন্ট করেছো, যাতে আমি তোমাকে তাড়াতাড়ি মুক্তি দিয়ে দিই, সেই জন্য। হ্যাঁ, তখন বলছে যে সেই জন্য বলছে ও আচ্ছা, সেই জন্যে আমি তোমাকে অপারেশনটা ভালো করে করেছি। বলছে হ্যাঁ, সেই জন্যেই তো, আবার কিসের জন্যে? তখন বলছে দেখো ঝিল, বলছে তারপরে কি করবে তুমি? ওই বস্তি ছেলেটাকে বিয়ে করবে? তখন বলছে হ্যাঁ। বলছে দেখো ঝিল, এই তুমি কখনো যে বিয়েই করো আর যেই করো, তুমি এইটা থেকে কখনো মুক্তি পাবে না। বলছে কোনটা থেকে? যে আরেক, বলছে তোমার একবার আগে বিয়ে হয়েছিল। তখন বলছে হ্যাঁ। তাতে কি? বলছে যখন বস্তির ছেলে পেটাবে তখন বুঝতে পারবে। তখন বলছে বস্তির ছেলেরা যেমন ভালোবাসতে জানে, তেমনি শাসনও করতে জানে। নিয়ে তারপরে বলছে যে এইভাবে ওদের কথোপকথন চলতে লাগলো। তারপর দেখা গেল যে কোর্ট চত্বরে ওরা এসে গেল। নিয়ে ঝিল নামতে গেল। তো ঝিল বলছে যে ঠিক আছে, আর বহস করবার দরকার নেই, এবারে আমরা এসে গেছি। নিয়ে তারপর নামলো, ঝিলের মাথাটা ঘুরে যাচ্ছিল। নিয়ে তারপরে সাক্ষ্য, সাক্ষ্য মনে মনে করছে যে কেমন মেয়ে, হ্যাঁ, আমাকে একটুও করছে না, একটুও এর কষ্ট হচ্ছে না, কত তাড়াতাড়ি মুক্তি পায় সেই চেষ্টাই করে যাচ্ছে। নিয়ে তারপরে ঝিল কিন্তু খুব মনে মনে কষ্ট পাচ্ছে, সাক্ষ্যও মনে মনে কষ্ট পাচ্ছে, দুজনাই। কিন্তু নিজেদের ইগোর জন্য কেউ কাউকে সেটা বলছে না। নিয়ে ঝিলের মাথাটা ঘুরে গেল। নিয়ে সাক্ষ্য এসে নিয়ে ওকে ধরলো, বুঝতে পারলো। বলছে কি করছো তুমি, পড়ে যাবে তো? নিয়ে বলছে না, আমি ঠিক আছি। তারপরে আম, মানে ঝিল প্রত্যেকবারই এটাই বলে দিচ্ছে যে আমার কিছু হলে তোমার কি? বলছে আমার যে কি সেটা একদিন তুমি বুঝবে, আজ তুমি বুঝতে পারছো না, একদিন তুমি বুঝবে। নিয়ে তারপরে উকিলের কাছে গেল। নিয়ে উকিল বলছে যে তোমরা আপনারা বিয়েটা রাখতে চান না? বলছে না, রাখতে চান না। নিয়ে ঝিলকে বলছে ওনার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে? বলছে না, আমার কোনো অভিযোগ নেই। বলছে তো তাহলে ডিভোর্সটা করছেন কেন? বলছে অভিযোগ না থাকলেই কি স্বামী বলে মেনে নিতে হবে?
যে যে আমি মন থেকে আমি যেটা বিয়েটা মন থেকে চাইনি। তখন বলছে যে উনার তারপর সাক্ষ্যকে বলছে যে হ্যাঁ, বলছে ইনার কিছু অভিযোগ আছে আপনার বিরুদ্ধে? তখন ঝিল বলল অনেক অভিযোগ আছে। তো বলছি কী অভিযোগ? তখন বলল যে দেখুন, বলছে হ্যাঁ, বলছে দেখুন ওনারা অনেক বড় লোক, সবাই ডাক্তার, অনেক বড় বাড়ি, ওদের ভালো ফ্যামিলি, আর আমি বস্তিতে থাকি। আমার মা বাড়ি বাড়ি কাজ করে, আমার বাবা ওদের বাড়ি গাড়ি ড্রাইভার ছিল, গাড়ি চালাতো, আর আমার মা ওদের বাড়িতেই কাজ করতো। তো ওদের সঙ্গে আমাদের আকাশ পাতাল ফরক। তখন বলছে এইগুলো কি আপনাকে উনি কখনো বলেছেন? তখন বলছে হ্যাঁ, এই খোঁটা অনেকবার বলেছেন। হ্যাঁ, তখন বলছে যে সাক্ষ্য তখন হ্যাঁ, সাক্ষ্য কিন্তু গাড়িতে এটা বলেছিল যে ঝিল তুমি এই বিয়েটা কেন করেছিলে? যখন তোমার মন্দিরে বিয়েটা দিচ্ছিল তখন তুমি কেন বলোনি যে তোমার বয়ফ্রেন্ড আছে? তুমিও তো ঠকিয়েছো। মানে এসব কথা বলেছিল। তখন সেই কথাটাই সাক্ষ্য বলল যে সেটা না, ও আমি এসব কথা ঠিক আছে, কিন্তু ও মানে আমাকে মুক্তি দিচ্ছে অন্য কারণে। ওরও বয়ফ্রেন্ড আছে, ও চায় যে নিজের বয়ফ্রেন্ডের সাথে সেটেল হতে, সেই জন্যে। নিয়ে তখন বলছে হ্যাঁ সেটাই। নিয়ে তারপরে তখন বলছে যে ওরও বিয়ে ঠিক হয়ে গেছে, সেটা বলে দিল উকিলকে। তখন বলছে দেখুন আপনারা কম বয়স আছেন, আপনাদেরকে আমি বুঝাচ্ছি, উকিল বলল আপনারা বুঝুন ব্যাপারটা, আপনারা নিজেদের মধ্যে যদি কোনো অভিযোগ থাকে তো মিটিয়ে নিন। তো বলছে না সেরকম না, আমরা দুজনেই আমি মুক্তি চাই আর উনিও মুক্তি চান। তখন বলছে যে আপনি কিছু ডিমান্ড করবেন না? ঝিলকে বলল, বলছে কিসের ডিমান্ড? যার সঙ্গে সম্পর্কই নেই তার কাছে আবার টাকা কিসের জন্যে নেব? হ্যাঁ, ওনার বাড়ি থেকে আমাকে 5 লক্ষ টাকা দিতে চেয়েছিল এই সম্পর্কটা থেকে আলাদা হওয়ার জন্যে। আর ওনার একজন বিশেষ আছে পরিচিত, ওনার বিশেষ জন আছেন, তিনিও আমাকে 1 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু আমি টাকা নিয়ে কী করব? যাদের সঙ্গে আমার কোনো সম্পর্কই রাখবার নেই তাদের টাকা নিয়ে কী করব? সাক্ষ্য তখন বুঝে গেল যে চৈতিও টাকা অফার করেছিল, আর ওর হ্যাঁ, সাক্ষ্য এটাও বললো যে আমার বাড়ির লোক ওকে টাকা অফার করেছিল কিন্তু নিতে চায়নি। নিয়ে তারপর বললো যে ওরও তো বিয়ে, তখন বলছে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে? উকিল বলছে হ্যাঁ, যখন আমি বিদেশে ছিলাম তখন থেকেই ওরা বলতো, তা বিয়ে ঠিক করে নিয়েছিল ওরা। তো এইবারে আমি তো বাড়িতে এইটাই বলেছি যে ওরা এই সম্পর্কটা কি মুক্তি হয়ে গেলে ওরা যার সাথে ইচ্ছে বিয়ে দিয়ে দিক, আমি আর কিছু বলবো না। হ্যাঁ, এই কথা তখন তখন বলছে কেন? ঝিলকে বলছে যে আমি একাই সেটেল করব, তুমি সেটেল করবে না? তখন উকিলটা বলছে যখন আপনাদের ছাড়াছাড়ি হয়ে গেল তার কথা কাটাকাটি কেন করছেন? মান অভিমান কেন দেখাচ্ছেন? তারপরে উকিল ওদের স্ট্যাম্প মেরে ওদেরকে দুজনাকে বলে দিল যে ঠিক আছে, আজ থেকে আপনাদের রাস্তা আলাদা হয়ে গেল, আপনারা নিজের নিজের জীবন নিজের লাইফে ভালো করে কাটান, আজ থেকে আপনাদের রাস্তা আলাদা। নিয়ে ঝিল আবার বলল ঠিক আছে। নিয়ে ঝিল আবার বেরোতে জজকে ওই উকিলকে বলল যে থ্যাংক ইউ স্যার। বলছে কিসের থ্যাংক ইউ? বলছে এই যে এত তাড়াতাড়ি আপনি আমার ডিভোর্সটা করিয়ে দিলেন। তো বলছে সে তো যে কেউ করাতে পারতো, কোনো উকিলেই করিয়ে দিত, আমার যেটা কাজ সেটাই করেছে। বলছে তবুও থ্যাংক ইউ। তারপরে ঝিল আগে আগে বেরিয়ে গেল আর সাক্ষ্য পেছনে। তো সাক্ষ্য মনে করছে যে কেমন মেয়েটা মানে অকৃতজ্ঞ, কেমন চলে গেল এর কোন নির্লিপ্তভাবে, আমি ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছি, আর এই মেয়েটার কোনো হেলদোল নেই, নির্বিকার নির্লিপ্ত। এদিকে ঝিলও খুব কষ্ট পাচ্ছে কিন্তু ঝিল তো সেটা দেখাচ্ছে না। তারপরে ঝিলের মাথাটা ঘুরে গেল, আবার এলো সাক্ষ্য, ওকে ধরলো, বলছে কী করছো কি তোমার শরীর খুব অসুস্থ, খুব দুর্বল, এখন তোমাকে খুব ভালোভাবে থাকতে হবে। তখন বলছে এবারে আমি যেমনভাবেই থাকি, তোমার কি? হ্যাঁ, তারপরে লোকজনরাও চলে এলো, বলছে কে উনি, কি আপনার পরিচিত? বললো হ্যাঁ। তা একজন আবার জিজ্ঞেস করছে কে হন? বলে উনি আমার স্ত্রী। নিয়ে সেইটা শুনে নিয়ে ঝিল অবাক হয়ে গেল, বলছে স্ত্রী কেন বললে? আমি তো তোমার এখন আর স্ত্রী নই। তখন বলছে যে হ্যাঁ, সেটা আমার মাথায় ছিল না, এতদিন তো ওই ছিলে, সেই বলে ফেলেছি। ঠিক আছে। তারপরে বললো যে চলো তোমাকে আমি গাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছি। বলছে না আমি চলে যাব। বলছে না
চলো আজকের দিনে গাড়িতে গেলে কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। নিয়ে তারপর ঝিলকে নিয়ে সাক্ষ্য গাড়ির কাছে গেল। তারপর দেখা যাচ্ছে এইদিকে সাক্ষ্যদের বাড়িতে এখন দরজার আওয়াজ, মানে কলিং বেলের আওয়াজ। তারপরে খুললো শতরূপা, তো দেখছে চৈতি। ওরা চৈতিকে দেখে খুব খুশি হলো। তো বলছে, চৈতি আজ আমি ভাবছিলাম যে তোমাকে ফোন করব। বলছে, ওই কথাটা বলো না আন্টি, মানে সাক্ষর মাকে তুমি কখনো ফোন করো না। বলছে, আমি এই জন্যেই ফোন করি না, যে ভাবি তোমরা ডাক্তার মানুষ কখন কি অবস্থায় আছো, ওই জন্যেই ফোন করি না। তখন শতরূপা বলছে, আমি ভাবছিলাম ফোন করব। নিয়ে ওর ঠাম্মিটাও আছে, নিয়ে বলছে, সাক্ষর কি খবর? বলছে, সাক্ষর তো আজ নার্সিংহোমে আসেনি। বলছে, আসেনি? ও মাসে কি কোথায় গেছে? বলছে, জানি না। তখন বলছে যে বলছে, ওদের তো আজকে কোর্টে যাবার কথা ছিল না, তো ওরা কোর্টেই গেছে দুজনা। তখন শতরূপা বলছে, আচ্ছা দিদি ভাই, ও তো সব সময় নিজের মা, দিদি, বন্ধুদের নিয়ে যায়, আজকে কেন একা গেল বলো তো সাক্ষর সাথে? সব জায়গায় তো ওর বন্ধুরা যায় আর ওর মা আর ওর দিদি যায়, তা আজকে সাক্ষর সাথে একা কেন গেল? তখন আবার চৈতি বলছে, কি জানি ওই মেয়েটার যে ছলাকলা, আবার ডিভোর্সটা হবে না কি না কে জানে। ওই মেয়েটা যা ছলাকলা জানে, সাক্ষ্যকে আবার নিজের বসে না করে নেয়। নিয়ে বলছে, না সে বললে কি করে হবে, ডিভোর্স করতে গেছে তো হবেই। তখন বলছে, তোমার চৈতি, তোমার মা বাবা আসবে তো? বলছে, মা বাবা আসবে, সে আজকের উপর নির্ভর করছে, আজকে দেখি কি হয়, তারপরেই কাল আমার মা বাবা আসবে। নিয়ে এইসব কথা এদের মধ্যে চলতে লাগলো। চৈতিতে যত পারলো জহর উগলাতে লাগলো। আর এদিকে ঝিল যখন নিজের বস্তিতে, নিজের বাড়িতে যাইতে, এক গাদা সব দাঁড়িয়ে আছে ওর বন্ধুরা, তারপর ওই মেনকা আরও আশেপাশে। মেনকা বলছে, কী রে, বড় লোকের ছেলে তোকে ছেড়ে দিল তো? আমি তো শুনলাম তোরা কাটান কুটান করতে গেছিলি বিয়ে ছাড়া। তাই তো, ওরা অত বড় লোক, তুই বস্তির মেয়ে। হ্যাঁ, সে কি কখনো থাকে, সম্পর্ক থাকে? তখন এইসব কথা টানা মারতে লাগলো। তখন এইসব মানে বলেই যাচ্ছে মেনকা। তখন মিনু বলল, আচ্ছা তুই খুব আনন্দ পেয়েছিস তাই না, মিষ্টি আনাবো, খাবি? মিষ্টি খাবি? বলছে, শোন মিনু, তুই এমনি করিস না, আমার বর তোর ঘরে চলে আসতো, সেই জন্য তুই বরটাকে বাইরে পাঠিয়ে দিয়েছিস। হ্যাঁ, আমি তো আর ডাকতে যেতাম না, তোর বর তোদের এই জ্বালা পোড়াচ্ছে, আমার সঙ্গে দুটো কথা বলতে আসতো, সেটা তো সহ্য হলো না, পরের সর্বনাশ করতে গেলি তোর সর্বনাশ। তখন মিলি বলল, কি পরের ঘর? বলছে, তুমি আমার মায়ের ঘর ভেঙেছো, আবার উল্টা তুমি বলছো যে পরের। তাহলে ঝিল রেগে গেল। বলছে, ঝিল বলছে, চুপ করো না, এসব কথা আর ভালো লাগছে না। মেনকা বলেই যাচ্ছে ভালো নিয়ে। তখন ওই বন্ধুটা বিষে বলছে যে সে কি করে হয়, বিয়েটা ভাঙলে অমনি অমনি ডিভোর্স দিয়ে দিলে চলবে নাকি? আমরা কি ছেড়ে দেবো না, দেখাবো মজা? তখন ঝিল বলছে, অমনি কিচ্ছু করবি না তোরা, হ্যাঁ, এইসব কিছু করবি না। তারপরে বলছে যে ও তো আমার অনেক উপকারও করেছে, দেখ আমার অত বড় অসুখটা ঠিক করেছে। তখন ঝিলের বন্ধুরা বলছে, সে তো নিজের স্বার্থে, যাতে তুই তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে দিস, সেই জন্যে। নিয়ে ঝিল বলছে যে, শুন, আমার স্বামীর সম্পর্কে তোরা এইসব বাজে বাজে কথাগুলো বলবি না। মানে ঝিলেরও মুখ থেকে বেরিয়ে গেল। নিয়ে এইবারে তো এখানে এতটাই, এবার দেখা যাক কি হয় তারপরের এপিসোডে, নেক্সট এপিসোডে। তবে একটা কথা বলবো, এই যেটা হলো এটা ভালো করলো না রাইটার। এই জিনিসটা বহুত খারাপ দেখায়। প্রথমে সম্পর্ক বিয়ে হয়, তারপর বিয়েটা ভেঙে যায়। মানে বিয়ে ভাঙাটা কি এতই সোজা যে ফট করে বিয়েটা ভেঙে যায়? এবারে চৈতির সঙ্গে বিয়ের ট্র্যাক আসবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আর চৈতির সঙ্গে এলে তো সিরিয়ালটাই আমার মনে হচ্ছে ফিনিশ। কেন, ঝিলের সঙ্গে তার দেখা হবে না, তো লীনা গাঙ্গুলি কী এমন কায়দা করবে যাতে একই সেটের মধ্যে ঝিলকেও রাখবে আর চৈতিকেও রাখবে? কি করে? ওদের ডিভোর্সটা কি হলো? ওদের ডিভোর্সটা না হলেই ভালো হতো। হ্যাঁ, হয়তো এমন হতো যে ঝিল হয়তো মায়ের কাছে থাকতো কিছুদিন, সাক্ষ্য যখন বুঝতে পারতো, ভেতর থেকে কষ্ট পেত, তাও ঝিলকে নিয়ে যেত, সেটা হতো। কিন্তু এই চৈতিকে ঢুকিয়ে ভালো করলো না। তবে অবশ্য একটা কথা, চৈতি যদি ওদের বাড়িতে আসে তাহলে বুঝতে পারবে কত ধানে কত চাল। সাক্ষর বাড়ির লোকরাও চৈতির সঙ্গে ঝিলের ফরকটা বুঝতে পারবে। তবে হ্যাঁ, যেটা হলো ভালো হলো না।
এইবারে কোন অজুহাতে ঝিল আর সাক্ষ্য আর চৈতি মিলে হয়তো ওই যেমন দেখেছিলাম আরও সিরিয়ালে ওই গুড্ডিতে অনুজ যেমন গুড্ডিকে দেখলেই অপমান করতো নিজের বইয়ের সামনে, তেমনি হয়তো এটা এখানেও করবে। সাক্ষ্য চৈতির সঙ্গে যখন থাকবে ঝিলকে দেখবে অপমানে জর্জরিত করবে, এটাই দেখতে পাবো। কারণ লীনা গাঙ্গুলির তো আর লেখার কোনো অন্য কিছু লেখবার তো অকাত নেই, এইগুলোই লিখবে লীনা গাঙ্গুলি। তো সিরিয়ালটা একদম বাজে হয়ে গেল। আমরা দর্শকরা ভেবেছিলাম যে ছাড়াছাড়িটা না হোক, কিন্তু সেটাই করে দিল। এবারে কি জানি কতটা জমবে সিরিয়ালটা জানি না, আর কি জানি দর্শকদের কেমনভাবে নেবে জানি না। তবে হ্যাঁ, এটা আমরা দেখতে চাই, যখন এত সব হয়েই গেল আমরা দেখতে চাই ঝিল যেমন অনেক উঁচুতে পৌঁছে যাক, যেখানে চৈতি আর সাক্ষর বাড়ির লোকও ওর মানে কাছে যেতে হলে ওদেরকে অনেক কাঠখড় পোয়াতে হয়, অনেক উঁচুতে চলে যাক, যেমন সাক্ষ্য বাড়ির লোক চায় চৈতি ওর দিকে হাত না বাড়াতে পারে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আমরা ঝিলকে অনেক উঁচু মানে শিখরে দেখতে চাই, যেখানে এদেরও হাত বাড়ানো দুঃসাধ্য হয়ে ওঠে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো ভোলে বাবার সাতকাহন নিয়ে। আর বন্ধুরা, আপনারা যদি আমার সঙ্গে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন। ধন্যবাদ, বাই।